চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, চ্যানেল ভিশন কর্তৃপক্ষের মস্তিষ্ক প্রসূত অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা আজকের ভাবনা সম্পর্কে জানেন, বাংলা টেলিভিশন জগতে এটা একটা নতুন ধরনের অনুষ্ঠান এবং এখানে গান, কবিতা, সাহিত্য, আড্ডা, আলাপ, আলোচনা নানাবিধ বিষয় থাকে এবং প্রতিদিন সকাল 7:30 থেকে 8টা আপনারা 7 বছরের ওপর শুনে আসছেন। সুতরাং এর একটা নিজস্ব, আপনারা যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন, এটি তাদেরকে নতুন করে কিছু বলার নেই, কিন্তু রিমোট ঘোরাতে ঘোরাতে যারা হঠাৎ ঢুকে পড়েন তাদের জন্যই হয়তো এই বার্তাগুলো দেওয়া। আচ্ছা, এবার বিষয় হলো যে আজকে আমাদের অনুষ্ঠানটা আমরা আর আপনার বিষয় যেখানে রেখেছি সেখানে আবৃত্তি ও গান। কিন্তু এখানে একটি কথা বলার আছে, আমরা কিন্তু এমনভাবে অনুষ্ঠানগুলো সাজাই বা করে থাকি যেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষদেরও শুধুমাত্র আমি গান জানি বা শুধুমাত্র আমি আবৃত্তি করতে পারি বা আমি নাচ করতে পারি, এটা কিন্তু মূল বিষয় নয়। একটি মানুষের পরিচিতি নির্ভর করে তার আরও অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে। সুতরাং সেই পরিচয়টাও কিন্তু মানুষের একটা বিশেষ দিক। আজকে হয়তো আছেন বহু মানুষ শুধু আবৃত্তিকে জীবিকা করে চলছেন কি গানকে জীবিকা করে চলছেন। আমরা তাদেরও যেমন অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে থাকি, অবশ্য তাদের ক্ষেত্রে আমরা গুণগত মানে কিন্তু একটু বেশি করে ঢুকি। কিন্তু সমাজের যারা বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট লোক বলাটা ভুল হবে, বিশিষ্ট ব্যক্তিত্ব, তারাও কিন্তু তাদের কর্মজীবন, বিশাল কর্মজীবন সামলে তারা সংস্কৃতির চর্চা করেন এবং তারাও যে এই পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগতে বিভিন্ন মানুষ যে বিভিন্নভাবে সাংস্কৃতিক জগতে জড়িয়ে আছেন তাদেরকে তুলে ধরাও কিন্তু আমাদের একটা কাজ। এবং আজ আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন আগে তার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাঁদিকে শিবানী কোলে, নমস্কার স্যার। আর একেবারে বাঁদিকে দীর্ঘদিন ধরে কিবোর্ড বাজিয়ে চলেছেন এবং কিবোর্ডের একজন গুণী শিল্পী কৌস্তভ রায়। এবার আমরা অনুষ্ঠানে যাব এবং তার আগে আমি বলেছি শিবানী কোলে কিন্তু ওএনজিসির একজন গ্রেড 1 অফিসার ছিলেন এবং মানে উচ্চপদস্থ কর্মচারী বলতে যাকে বোঝাই আমি। সুতরাং বুঝতেই পারছেন কর্মজীবনে এই সমস্ত মানুষের এত ব্যস্ততা, তাদের সংস্কৃতিতে ঢুকে যাওয়ার মতো সময় থাকে না। কিন্তু মানুষকে বুঝতে হবে যে তারাও কিন্তু চায় এই বিষয়গুলো, তারা ভালোবাসে, হয়তো সময়ের অভাবে করে উঠতে পারেনি। তা আজকে শিবানী কোলের মতো একজন ব্যক্তিত্ব আমাদের মধ্যে আছেন, আমরা গর্বিত। আমরা প্রথমে, আপনি আবৃত্তির মধ্যে যাবেন তো? আচ্ছা, প্রথম কবিতা শোনা যাক আপনার কণ্ঠে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগেই, বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা শুধিয়েছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি বলেছি কে জানি। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান,
একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়, এ মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণী কে, সে তারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। তাহলে শিবানীদি, আপনি এই যে প্রথম কবিতায়, তাহলে দেখা যাচ্ছে যে আপনার মনের মধ্যে সেটাও আছে যে যে কবিতার চয়নে বোঝা যাচ্ছে যে কোকিলের ক্লান্ত গান, মানে এখন সেই কোকিলের গানটার সেই প্রাণে অল্প বয়সের সারাটা বোধহয় জাগায় না। এবং রবীন্দ্রনাথ তো মানে ওনার মতন দার্শনিক তো পৃথিবীতে খুবই কম, সুতরাং ওনার কবিতার থেকেও জীবন দর্শনটা, সেই ক্ষেত্রে কোকিলের ক্লান্ত গান বা বিস্মৃত দিনের কথা, এগুলো অনেক সময় নিশ্চয়ই আপনারও মনে আসে এবং আপনি সারা জীবনে যেভাবে যে কাটিয়েছেন, যাক ভালো, ঠিক আছে। এই যে আপনি একটা সুস্থ স্বাভাবিক চিন্তাধারাকে তুলে ধরার চেষ্টা করলেন, এর জন্য অবশ্যই ধন্যবাদ। আমরা পরের কবিতায় চলে যাই। এবারের কবিতা আমার নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবু সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী, উমেদার, প্রবঞ্চক। কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদ মস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্থাবক ছিল না। একটা শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়, আবার হাততালি উঠছে মুহুর্মুহুর, জমে উঠছে স্থাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে, নাকি সে পাথর ঘাস মাটি দিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক, সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা তোর কাপড় কোথায়? সুন্দর নির্বাচন। তাহলে শিবানীদির মধ্যে কোথাও একটা প্রতিবাদী সত্তা লুকিয়ে আছে, অর্থাৎ এই যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী অত্যন্ত গুণী কবি এবং ওনার কিন্তু মানে যে কোনো বিষয়েই নিপীড়িত, শোষিত, অবহেলিত, অনাদৃত, বঞ্চিত মানুষের হয়ে উনি কলমও ধরেছেন এবং এই যে উলঙ্গ রাজায় তিনি প্রশ্ন করছেন গোটা সমাজটাকে,
যে রাজা তোর কাপড় কোথায়। অর্থাৎ আজকের সমাজে আপনি যেগুলো দেখছেন সেগুলোর প্রতিফলন তো এখানে ঘটেছে নিশ্চয়ই। আপনি সেই জন্যই কবিতা বেছেছেন তো, যে সত্যি সত্যি তো আজকে যারা সমাজ পরিচালনা করেন তাদের মধ্যে তারা যদি সত্যি সত্যি একটা ভালো সুস্থতা বজায় রেখে মানুষকে পরিচালিত করেন, তাহলে বোধহয় প্রশ্ন ওই শিশুটিকেই প্রশ্ন করতে হয় না। শিশুটি তো একটি প্রতীক, অর্থাৎ যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা করা। কারণ সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। অর্থাৎ শাসক এবং শোষকের যে ভূমিকাগুলো সেগুলো যদি ভালো না হয় তাহলে সমাজ কিন্তু ভালো হতে পারে না। শোষক বলতে কিন্তু শুধু শাসককেই বলা হচ্ছে না, সমাজের একটা উঁচু অংশের মানুষ তারাও কিন্তু মানুষকে শোষণ করে বিভিন্নভাবে, এবং ধনী মানুষ গরিবকে তো শোষণ করছে প্রকারান্তরে। আচ্ছা, আমরা যাক শিবানীদি যে এইসব চিন্তা ভাবনা করার সময় পান, কবিতা নির্বাচন দেখছি। আচ্ছা, এবার পরবর্তী কবিতায় যাব। এবারের কবিতা সুকান্ত ভট্টাচার্যের প্রিয়তমাসু। প্রিয়তমাসু, সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর টিউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো। দুর্নিবার অপহর হতো রাইফেল হাতে, ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে। তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মড়কের দুঃসহ আঘাতে। বারবার বিচ্ছন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব, আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্র। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা বিটে, জানি না তাও। তবু লিখছি তোমাকে, আজ লিখছি আত্মম্ভর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করেনি। মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে, জানি সম্বর্ধনা উঠবে না লোক মুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। চাই না আর যুদ্ধ, যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়। আর সামনে নয়, এবার পিছনে ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন করে যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার তিউনিশিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্তর, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা।
আমি যেন সেই বাতিওয়ালা, সে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। দেখুন যে এখানে সৈনিকের জীবন, এই যে শিবানিধি কবিতাটি নির্বাচন করেছেন সুকান্ত ভট্টাচার্য, সৈনিকরা দেশের জন্য লড়াই করে, প্রাণ দেয়, অথচ তার জীবনে তারও তো সংসার আছে, সব কিছুই আছে। সব কিছু ফেলে আপনারা যখন রাত্রিবেলায় সুন্দরভাবে ঘুমাচ্ছেন, শান্ত জীবন পাচ্ছেন, কাদের জন্য? এই সৈনিকেরা তখন কেউ আছেন, কেউ অমুক জায়গায় একবারে বরফাচ্ছাদিত জায়গায় জীবন পণ করে দেশকে রক্ষা করছেন, চেষ্টা করছেন তারা। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের তাদেরকেও সমান মর্যাদা দিতে হবে এবং তাদের জীবনেও প্রেম আসে, তার ঘরেও স্ত্রী থাকে, সন্তান থাকে। তো সেই জন্যই এই যে সুকান্ত ভট্টাচার্যের যে কবিতা, তিনি মাত্র 21 বছর বেঁচে ছিলেন, তার মধ্যে প্রিয়তমা মতো কবিতা লিখেছিলেন। সেখানে বোঝাতে চাইলেন যে আমি যেন সেই বাতিওয়ালা, শেষে বললেন যে রাজপথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে বাতি জ্বালানোর তার সামর্থ্য নেই, সেটা সে পাচ্ছে না। তেমনি সমাজের আমরা তার সুকান্ত ভট্টাচার্য রানার তো দেখেছি যে রানার ছুটে ছুটে একেবারে পিঠেতে এত টাকা বহন করে নিয়ে যাচ্ছে, তখন তো পোস্ট অফিস এইভাবে ছিল না, টাকা আছে কিন্তু টাকাটা ছোঁয়ার ক্ষমতা নেই। কিন্তু অনেকটা কিছু মনে করবেন না, এসে যায় কথা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে। টাকা আছে কিন্তু বিচারপতির সই ছাড়া টাকাটা তোলার ক্ষমতা নেই। যাকে আজকের ভাবনা সব রকম কথাই একটু মজা বা আনন্দ করে আমরা বলি, তাহলে আমরা কোনো রাজনৈতিক দলের মুখাপেক্ষী না। আচ্ছা, এবার পরের কবিতায় আসুন। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চূড়ায়। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড় চেয়ে নদীর দামই অনেক বেশি। পাহাড় স্নানু, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোটোখাটো ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, এইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মায়েরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলো তো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কি না? সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি, সেই কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই গহন অরণ্যর পাদদেশে যাব। তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো,
প্রত্যেক মানুষই এখানে অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতা শিবানী কোলের কণ্ঠে। আমরা চলে যাব শিবানীদির কণ্ঠে পরবর্তী কবিতায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনে উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানে জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে। না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম। দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হ্যাঁ, মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমি রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন পুরো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর, হাসি তার। মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে, পর্বতে, মর্তলোকে, মহাকালের নতুন খাতায়। পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং। মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সবাই যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে, দূরে দূরান্তে, অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই। তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে? প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও, কথা কও। বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মর্মস্পর্শী কবিতা শোনালেন শিবানীদি। এবার আমার একটা শিবানীদির কাছে প্রশ্ন। আপনি তো যখন অত বড় পদে চাকরি করেছেন, কর্মরত ছিলেন, আপনি তো শুনেছি গানও খুব ভালো করতেন, কিন্তু সে গান তো আমরা চাপা পড়েছে। কিন্তু আমরা তো আজকের ভাবনা চাই এই চাপা পড়া যে সমস্ত বেদনা, সেগুলোর মুখ খুলে দিয়ে আমরা সেটাকে তুলে আনতে চাই। ওই যে অনেক সময় বলে না যে পাতাল ফুঁড়ে আনতে চাই, পাতালে গেলেও ছাড় পাবে না। সুতরাং আপনাকে আমরা চাই একটি গান অন্তত আপনি শোনান। আজকে আমাদের প্রচুর দর্শক আজকের ভাবনায় নিয়মিত, সুতরাং বুঝতেই পারছেন একটা গান আমরা শুনবো আজকে। আজি ঝড়ে রাতে তোমার অভিশাপ, পরাণ সখা বন্ধু হে আমার। আজি ঝড়ে রাতে তোমার
বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবি তাই। বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবি তাই। সুদূর কোন নদীর পারে, গহন কোন বনের ধারে, সুদূর কোন নদীর পারে, গহন কোন বনের ধারে, গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পরাণ সখা বন্ধু হে আমার। আজি ঝড়ে রাতে তোমার অভিশাপ, পরাণ সখা বন্ধু হে আমার। বাহ, অত্যন্ত চমৎকার পরিশীলিত নিবেদন। রাবীন্দ্রিক বোধকে যথাযথ মর্যাদা দিয়েছেন এবং সবচেয়ে বড় বিষয় যে একজন উচ্চপদস্থ কর্মচারী ওএনজিসির, কাজেই তার যে শিক্ষাগত দিক, গুণগত দিক, সেই সমস্ত বিষয়গুলোকে যখন উনি সংস্কৃতির সাথে সন্নিবিষ্ট করেছেন, অর্থাৎ সাংস্কৃতিক ব্যাপারে কর্মজীবনে সময় দিতে পেরেছেন খুব কম। আর সেটা যদি শিবানী কোলে পারতেন, তাহলে আজকে কিন্তু তথাকথিত যে সমস্ত বিশিষ্ট শিল্পী, সেই দলের নাম অবশ্যই লেখা হতো। ঠিক বলেছেন কিন্তু অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনিও ভালো থাকবেন। আপনার আরও সাংস্কৃতিক এই যে মনন চিন্তন, এগুলো নিয়ে সারাটা জীবন আরও আনন্দে কাটুক, আরও মানুষকে নতুন নতুন কিছু দিন। এইগুলো হলেই আজকের ভাবনার সফলতা। এবং আমরা আপনাদের মতন শিল্পীরা যারা সেই অর্থে সামনে দেখা যাচ্ছে না, সামনের সারিতে দেখা যাচ্ছে না, কিন্তু তাদের যোগ্যতা কিন্তু সামনের সারিকে ছাড়িয়ে যাওয়ার মতোই। যাক, আমি আজকে শিবানী কোলেকে আরেকদিন আমাদের আজকের ভাবনায় আসার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। পাশাপাশি কৌস্তবকেও ধন্যবাদ। তারপর আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।